হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে, আর চলে এলাম আরো একটি অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ আমি এক্সপ্লেন করব মিস্ট্রি থ্রিলার কোরিয়ান ড্রামা দ্য গিফটেড হ্যান্ড। একটি ছেলে শুধুমাত্র কাউকে স্পর্শ করেই তার অতীত সম্পর্কে বলে দিতে পারে, আর এই বিশেষ পাওয়ারটা কাজে লাগিয়ে একজন ডিটেকটিভ শহরের এক ভয়ানক সিরিয়াল কিলারকে খুঁজে বের করার চেষ্টা করে। এই পাওয়ার কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ডিটেকটিভ সফল হতে পারবে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এর প্রতি পরতে আছে টুইস্ট, তাই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সো গাইজ, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ইয়াং নামের একজন ডিটেকটিভকে দেখতে পাই, কিন্তু ডিটেকটিভ সেকশনে তার রেকর্ড ব্যর্থতায় ভরা। ইয়াং তার স্যালারি বিভিন্ন কুইক ইনকাম স্কিমে ইনভেস্ট করে। এই ব্যাপারটা ইয়াং এর চিফ একদমই পছন্দ করে না। এসব কারণে চিফ সবসময় ইয়াং এর ওপর রাগান্বিত থাকে। এরপরের সিন আমরা দেখতে পাই রাতের বেলা শহরের নির্জন রাস্তার দেয়ালে একজন পেইন্টার কিছু পেইন্ট করছে। কিছুক্ষণ পর সেখানে ইয়াং চলে আসে। ইয়াং ছেলেটিকে দেওয়ালে পেইন্ট করতে দেখে ইচ্ছাকৃতভাবে দেয়ালে পি করে। ছেলেটি ইয়াংকে বাধা দেয়, তখন ইয়াং তার প্রফেশনের পাওয়ার দেখিয়ে ছেলেটির গায়ে হাত তুলতে যায়। এই সময় ছেলেটি ইয়াং এর হাত ধরে ফেলে। হাত ধরার সাথে সাথে ছেলেটি বুঝতে পারে ইয়াং একজন ডিটেকটিভ। ছেলেটির অদ্ভুত ক্ষমতা দেখে ইয়াং আশ্চর্য হয়ে যায়। ইয়াং ছেলেটাকে ধরার চেষ্টা করে, কিন্তু ছেলেটা ইয়াং এর চোখে পেইন্ট স্প্রে করে পালিয়ে যায়। ইয়াং কিছুক্ষণের জন্য দেওয়ালে আঁকা পেইন্টিংটা দেখে সেখানে পড়ে থাকা পেইন্টের একটা ক্যান তুলে নিয়ে থানায় যায়। এরপর ওই সময় থানায় একজন মহিলা তার মেয়ের মিসিং কমপ্লেন লিখাতে আসে। ইয়াং এর হাতে আর কোনো কেস না থাকায় এই কেসটা ইয়াংকেই দেয়া হয়। ইয়াং মহিলাটিকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। মহিলাটা তার মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। কথা বলতে বলতে মহিলাটা কাঁদতে শুরু করে। কান্না দেখে ইয়াংও অনেক ইমোশনাল হয়ে যায়। ইয়াং ওই মহিলাকে আশ্বস্ত করে আর বলে সে তার মেয়েকে খুঁজে বের করবেই। পরের দিন ওয়ার্ক ডিস্ট্রিবিউশনের সময় ইয়াং এর সিনিয়র অফিসার জন ওই মেয়েটির মিসিং কেসটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। এতে ইয়াং প্রচন্ড ক্ষুব্ধ হয়। জনের মতে যদি মেয়েটিকে কেউ কিডন্যাপ করত তাহলে এতক্ষণে কিডন্যাপারের কাছ থেকে অবশ্যই কল আসতো। যেহেতু কোনো কল আসেনি, তাই এইটা কোনো সিরিয়াস কেসই না। এই ব্যাপারে ইয়াং জনের সাথে আর্গুমেন্ট করতে শুরু করে। তখন চিফ ইয়াংকে এই কেসটা নিজ দায়িত্বে ইনভেস্টিগেশন করতে বলে। দায়িত্ব পেয়ে ইয়াং অনেক বেশি খুশি হয়। এরপর ইয়াং ইনভেস্টিগেশন শুরু করে। সে বিভিন্ন জায়গায় গিয়ে নিখোঁজ মেয়েটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই কেসটি সলভ করতে পারে না। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা কিছু ছেলে মেয়ে একটি জায়গায় সেলিব্রেশন করছে। ওদের মধ্যে একজন ছেলে খেয়াল করে মাটিতে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। ভালো করে দেখে সে বুঝতে পারে সেটা একটা ছোট মেয়ের ডেড বডি। ওরা পুলিশকে ব্যাপারটা জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ইয়াং সেখানে গিয়ে মেয়েটির পায়ের বার্থ মার্ক চেক করে জানতে পারে যে সে যে মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে এইটাই সেই মেয়ে। মেয়েটির ডেড বডি চেক করার পর ফরেন্সিক অফিসার জানায় মাটিতে পুঁতে ফেলার আগে মেয়েটিকে ফ্রিজে রাখা হয়েছিল, তবে মেয়েটির ওপর কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। যেহেতু কোনো কিডন্যাপার কল করে কোনো টাকা পয়সা দাবি করেনি, আবার মেয়েটিকে কোনো রকম টর্চারও করা হয়নি, তাই পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না এই খুনের পেছনের কি কারণ থাকতে পারে। কিন্তু প্রতিটা খুনের পেছনে কোনো না কোনো কারণ তো থাকে। অবশ্যই এই খুনের পেছনেও কোনো একটা কারণ আছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে মেয়েটির মা চলে আসে। চোখের সামনে নিজের মেয়ের ডেড বডি দেখে সে জোরে জোরে কাঁদতে শুরু করে। মহিলাটার কান্না দেখে ইয়াং অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে সাংবাদিকরা জানতে চায় মেয়েটির মিসিং কেসের ইনভেস্টিগেশন কে করছিল। 1 মাস ধরে নিখোঁজ থাকা সত্ত্বেও কেন মেয়েটিকে খুঁজে বের করা হয়নি। মেয়েটির মৃত্যুর জন্য ইয়াংকে দায়ী করা হয়, কারণ মেয়েটিকে সময় মতো খুঁজে বের করতে না পারাটা ইয়াং এরই ব্যর্থতা। এই কারণে ইয়াংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এত কিছু ঘটে যাওয়ার পর শেষ পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টের এই কেসের উপর গুরুত্ব দেয়। ইয়াং জনকে বলে সে যদি ওই সময় কেসটা সিরিয়াসলি নিত তাহলে মেয়েটিকে হয়তো বাঁচানো যেত। ইয়াং আরো বলে আমাকে সাসপেন্ড করা হয়েছে, তাতে আমার কিছু আসে যায় না। আমি নিজের মতো করে এই কেসের ইনভেস্টিগেশন চালিয়ে যাব। এরপর ইয়াং সেই জায়গায় যায় যেখানে মেয়েটির ডেড বডি পুঁতে রাখা হয়েছিল। মেয়েটির কথা ভেবে ইয়াং এর অনেক খারাপ লাগে। মেয়েটির মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী ভাবতে থাকে। মেয়েটির কাছে ক্ষমা চায় কারণ সে মেয়েটিকে বাঁচাতে পারেনি। এরপর আমরা দেখতে পাই টিভিতে এই মার্ডার কেসের ব্যাপারে নিউজ হচ্ছে। টিভিতে সেই জায়গাটা দেখানো হচ্ছিল যেখানে মেয়েটিকে পুঁতে রাখা হয়েছিল। টিভিতে ওই জায়গায় পুরো ভিউ দেখে ইয়াং এর মনে হচ্ছিল জায়গাটা সে আগেও দেখেছে। তখনই ইয়াং এর মনে পড়ে সেই রাতে যে গ্রাফিটি পেইন্টারের সাথে তার ঝামেলা হয়েছিল, সেই পেইন্টার দেয়ালে এই ক্রাইম সিনের মতোই ছবি আঁকছিল। কিন্তু ইয়াং বুঝতে পারছিল না ডেড বডি পাওয়ার এতদিন আগে কিভাবে ছেলেটি ক্রাইম সিনের পেইন্টিং তৈরি করলো। এই কনফিউশন দূর করতে ইয়াং সেই পেইন্টিং করা দেওয়ালের কাছে যায়।
এরপর পেন্টিং এর সাথে ক্রাইম স্পটের ছবি মেলাতে শুরু করে। ইয়াং ভালো করে খেয়াল করে পেন্টিং এর সাথে ক্রাইম সিন পুরোপুরি মিলে যায়। ওই পেন্টিং এ দেখানো হয়েছে একজন লোক একটি বড় ব্যাগ মাটিতে পুঁতে রাখছে। বাস্তবেও ঠিক এমনটাই হয়েছিল। এছাড়াও পেন্টিং এ একটি বিল্ডিং দেখানো হয়েছে। বিল্ডিং এর গেট অরেঞ্জ কালার। একজন লোককে ওই গেটের ভিতর যেতে দেখা যায়। ওই বিল্ডিংটির নাম লেখা হ্যাপিনেস। ইয়াং ওই গ্রাফিটি পেন্টিং এর ছবি তুলে নিয়ে সেই বিল্ডিংটা খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেই বিল্ডিংটা সে খুঁজে পাচ্ছিল না। এই সময় একটা ছোট মেয়ে এসে ইয়াংকে সেই বিল্ডিংটি দেখিয়ে দেয়। এতে ইয়াং অনেক খুশি হয়। সে বাচ্চাটাকে একটা বাঁশি দিয়ে বলে, যদি কোনো অপরিচিত লোক তোমার সাথে কথা বলার চেষ্টা করে তাহলে এই বাঁশিটা বাজাবে। এরপর ইয়াং ওই বিল্ডিং এর কাছে যায়। সেখানে সত্যি সত্যি অরেঞ্জ কালারের গেটও দেখতে পায়। ইয়াং বিল্ডিং এর ভেতরে যায়। সেখানকার একটা কাভার্ডের ভেতরে এসে সে ওই মৃত মেয়েটির ব্যাগ এবং জামা কাপড় দেখতে পায়। ওই সময় কেউ একজন পেছন থেকে ইয়াং এর উপর আক্রমণ করে। এইখানে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে ইয়াং ওই লোকের ঘাড়ে আঘাতের ক্ষতচিহ্ন দেখতে পায়। এরপর সুযোগ বুঝে ওই ব্যক্তি ইয়াং এর মাথায় বোতল দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। ইয়াং লোকটির পেছনে পেছনে যায় তাকে ধরার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারে না। এরপর ইয়াং ওই জায়গায় যায় যেখানে মেয়েটির ডেড বডি পুঁতে রাখা হয়েছিল। সেখানে গিয়ে সে দেখে আগে থেকেই পুলিশ সেখানে ইনভেস্টিগেট করছে। ইয়াং চিপ এবং জনকে বোঝানোর চেষ্টা করে একজন সাসপেক্টকে সে ধরেছিল, কিন্তু সে তার হাত থেকে পালিয়ে গেছে। ইয়াং ওদেরকে সবকিছু খুলে বলে কিভাবে সে ওই জায়গার সন্ধান পেয়েছে, কিন্তু ইয়াং এর কাছে কোনো প্রমাণ না থাকায় ওদেরকে সঠিকভাবে বোঝাতে পারে না। ইয়াং তার ফোনে থাকা গ্রাফিটি পেন্টিং এর ছবি ওদেরকে দেখায়, কিন্তু ফোনেও সেই ছবিগুলো তখন ছিল না। তখন চিফ ইয়াংকে থানা থেকে নিয়ে যায়। ইয়াং তার টেবিলের উপর স্প্রে পেইন্টের সেই বোতলটা দেখতে পায়, যেটি সে ওই রাতে গ্রাফিটি পেন্টিং এর দেয়ালের কাছে কুড়িয়ে পেয়েছে। স্প্রে বোতলের উপর একটা শপের নাম লেখা ছিল। ইয়াং তার বন্ধু ন্যান্সুকে নিয়ে ওই শপে যায়। ওই কিলারকে ধরার জন্য পুলিশের পক্ষ থেকে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়। ওই পুরস্কারের লোভে ন্যান্সু ইয়াংকে হেল্প করতে রাজি হয়। শপকিপারকে স্প্রে বোতল দেখালে সে বোতলটা চিনতে পারে, কারণ শপকিপার ভুল করে ওই ছেলেটিকে অন্য একটা স্প্রে দিয়েছিল। তাই রাতের বেলা ছেলেটি স্প্রে বোতলটি চেঞ্জ করে নিয়ে যায়। ছেলেটি ওই শপের রেগুলার কাস্টমার ছিল, তাই শপকিপার ছেলেটিকে ভালোভাবেই চিনত। ছেলেটির নাম কিম। ইয়াং শপকিপারের কাছ থেকে কিমের অ্যাড্রেস নেয়। এরপর ইয়াং এবং ন্যান্সু কিং এর বাসায় যায়। ইয়াং কিমকে দেখা মাত্র ধরে ফেলে। ওয়্যার হাউসে যে লোকটি ইয়াং এর উপর আক্রমণ করেছিল তার ঘাড়ে ক্ষত দাগ ছিল, কিন্তু কিমের ঘাড়ে কোনো ক্ষত দাগ নেই। তাছাড়া ওই কিমের কাছে কোনো ফ্রিজও নেই যেটাতে সে ডেড বডি রাখতে পারবে। কিন্তু তারপরেও কিমের ওপর থেকে ইয়াং এর সন্দেহ দূর হয় না, তাই সে কিমের ওপর নজর রাখে। রাতের বেলা কিম ওই দেয়ালের কাছে গিয়ে গ্রাফিটি মুছে দেওয়ার চেষ্টা করছিল। এইটা দেখে ইয়াং এর সন্দেহ আরো বেড়ে যায়, তাই সে আবার কিমকে ধরে। ইয়াং কিমের ফোন চেক করে দেখে ফোনে শুধুমাত্র একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, যেটা সুং নামে সেভ করা। ইয়াং এর সন্দেহ হয় সুং হয়তো কিমের ক্রাইম পার্টনার। ছোট মেয়েটির খুনের সাথে হয়তো সুংও জড়িত। ইয়াং সুং এর অ্যাড্রেস বের করে সেখানে যায়, কিন্তু সুংকে দেখার পর ইয়াং একটু অবাক হয়ে যায়, কারণ সুং আসলে একজন মেয়ে। সুং আর কিম একসাথে স্কুলে পড়তো। অন্যদিকে শহরে আরো একটি মেয়েকে কিডন্যাপের চেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে মেয়েটি বেঁচেও যায়। পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে আর জানতে পারে রাতের বেলা সে রাস্তায় একা যাচ্ছিল। তখন একজন অপরিচিত লোক তাকে ডেকে তার কাছে হেল্প চায়। কিডন্যাপার মেয়েটিকে বলে তার কুকুরছানা অনেক অসুস্থ, কুকুরছানাটিকে বাঁচাতে তার হেল্প প্রয়োজন। মেয়েটি কুকুরছানাটিকে স্পর্শ করে দেখে কুকুরছানাটি বরফের মতো ঠান্ডা, যার কারণে মেয়েটি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তাই কিডন্যাপার মেয়েটিকে ধরতে পারে না। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটে। কিডন্যাপার অন্য আরেকটা ছোট মেয়েকে ডেকে তার কুকুরের জন্য হেল্প চায়। মেয়েটি সেখানে গেলে কিডন্যাপার তাকে ধরে নিয়ে যায়। পরের দিন পুলিশ সেখানে যায়। সেখানে একটা বাঁশি পড়েছিল। এই বাঁশিটা ইয়াং একটা ছোট মেয়েকে দিয়েছিল। ইয়াং বাঁশিটা দেখেই চিনতে পারে এবং বুঝতে পারে ওই বাচ্চা মেয়েটাই কিডন্যাপ হয়েছে। ইয়াং প্রচুর রেগে যায়। সে আবারও কিমের বাড়িতে গিয়ে কিমকে ধরে মারতে শুরু করে। ইয়াং ভাবছিল কিম হয়তো খুন করেনি, কিন্তু খুনের ব্যাপারে সে অবশ্যই কিছু জানে, আর এই কারণেই সে খুনের ঘটনার আগেই গ্রাফিটি তৈরি করেছিল। এই ব্যাপারে জানতে চাইলে কিম বলে সে নিজের কল্পনা থেকে এই গ্রাফিটি তৈরি করেছে। ইয়াং কিমের কথা বিশ্বাস করে না। সত্যিটা বের করার জন্য ইয়াং কিমকে আবারও মারতে শুরু করে। ওই সময় হঠাৎ কিম ইয়াং এর হাত ধরে ফেলে। সাথে সাথে কিমের চোখে একটা উজ্জ্বলতা চলে আসে। ইয়াং এর হাত ধরার পর কিম ইয়াং এর অতীত দেখতে পায়। কিম জানতে পারে ছোটবেলায় ইয়াং একদিন তার ছোট ভাইকে একা রেখে চলে গিয়েছিল। ওই দিন তার ছোট ভাই কিডন্যাপ হয় এবং পরে তার লাশ পাওয়া যায়। এই কারণে ইয়াং কিডন্যাপারদেরকে প্রচন্ড রকম ঘৃণা করে। কিমের মুখ থেকে নিজের অতীত শুনে ইয়াং শকড হয়ে যায়, কারণ ইয়াং এর অতীতের ব্যাপারে কেউই জানতো না। ইয়াং অবাক হয়ে ভাবতে থাকে কিম কিভাবে এত কিছু জানলো। ইয়াং সবসময় আফসোস করে সেদিন যদি সে একা তার ভাইকে রেখে না যেত তাহলে আজ সে বেঁচে থাকতো আর তার সাথেই থাকতো। প্রতি রাতেই ভাইয়ের মৃত্যুর দুঃস্বপ্ন মনে পড়ে ইয়াং এর। এরপর সিন শিফট হয়। এইখানে আমরা কিডন্যাপারের আস্তানা দেখতে পাই।
কিডন্যাপার ওই বাচ্চাটিকে একটা খাঁচার ভেতর বন্দি করে রেখেছে। ওই কিডন্যাপার বাচ্চাটার সামনে একটা কুকুরকে ইনজেকশন পুশ করে। এইটা দেখে বাচ্চা মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে ইয়াং কিমের এমন অদ্ভুত ক্ষমতা নিয়ে অনেক ভাবনায় পড়ে যায়। কিমের ব্যাপারে ভালোভাবে জানার জন্য ইয়াং সুং এর কাছে দেখা করে, কারণ সুংই কিমের একমাত্র বন্ধু। সুংও কিমের মতোই একজন পেইন্টার। ইয়াং সুংকে কিমের আঁকা একটি গ্রাফিটির ছবি দেখিয়ে সে ব্যাপারে জিজ্ঞেস করে। সুং ছবিটা দেখে বলে এইটা কিমের নিজের ইমাজিনেশন থেকে তৈরি। ছবিটা বার্ড আই ভিউ অ্যাঙ্গেলে আঁকা হয়েছে। কোনো মানুষ তো আর আকাশে বসে ছবি আঁকতে পারে না, তাই এটা সম্পূর্ণ কিমের ইমাজিনেশন। তখন ইয়াং সুংকে দেওয়ালে আঁকা গ্রাফিটি পেন্টিং এর ব্যাপারে খুলে বলতে বলে। পেন্টিংটা হুবহু ক্রাইম স্পটের মতো ছিল। ইয়াং জানতে চায় এটা কিভাবে সম্ভব। ইয়াং সুংকে আরো বলে কিম তার শৈশব সম্পর্কে এমন কিছু কথা বলেছে যে ইয়াং ছাড়া অন্য কেউ জানতো না। তখন সুং ইয়াংকে বলে কিমের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যার মাধ্যমে সে কোনো কিছুকে স্পর্শ করেই তার অতীত সম্পর্কে জানতে পারে। ইয়াং এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে। ইয়াং জানতে পারে এই অদ্ভুত ক্ষমতাটি সাইকোমেট্রি বলা হয়। এর মাধ্যমে মানুষ স্পর্শ করা জিনিসের স্মৃতিতে চলে যায়। ইয়াং কিমের স্কুলে গিয়ে কিমের ব্যাপারে খোঁজ খবর নেয়। সেখান থেকে জানতে পারে কিমের মা একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মায়ের অ্যাক্সিডেন্টের জন্য কিম নিজেকে দায়ী মনে করে। এই কারণে সে অনেক ডিপ্রেসড। আর সাইকোমেট্রি নামের অদ্ভুত এই ক্ষমতাটি কিম তার বাবার কাছে পেয়েছে। এই ক্ষমতার কারণেই কিমের বাবা সুইসাইড করেছিল। কিম তার এই অদ্ভুত ক্ষমতার জন্য নিজের উপর অনেক বিরক্ত। এসবের কারণে সে সমাজের মানুষ থেকে সব সময় দূরে দূরে থাকে। সবকিছু জানার পর ইয়াং তার ব্যবহারের জন্য অনেক অনুতপ্ত হয়। ইয়াং কিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য কিমের বাড়িতে যায়। কিম ইয়াং এর উপর অনেক রেগেছিল। ইয়াং কিমকে বলে আমি জানতে পেরেছি তুমি আমার সাথে মিথ্যে বলছো না, কিন্তু আমি জানতে চাই তুমি কাকে স্পর্শ করে দেওয়ালের গ্রাফিটিটা বানিয়েছো। কিম কিছু বলার আগেই কয়েকজন লোক কিমের বাড়িতে ঢুকে পড়ে বাড়ি দখল করার চেষ্টা করে। লোকগুলো কিমের ওপর জোর জবরদস্তি করে বাড়ির পেপারে আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করে। কিম ছাপ দিতে রাজি না হওয়ায় ওরা কিমকে মারতে শুরু করে। ওই সময় ইয়াং এসে কিমকে বাঁচায়। ইয়াং গুন্ডাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওই সময় ইয়াং গুন্ডাদের সামনে নিজেকে কিমের বড় ভাই হিসেবে পরিচয় দেয়। এই ঘটনার পর কিম ইয়াং এর সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। এরপর কিম ইয়াংকে ওই গ্রাফিটির আসল রহস্য জানায়। কিম বলে সে একটি কবুতরকে স্পর্শ করে তার স্মৃতি থেকে ওই গ্রাফিটিটা তৈরি করেছে, আর তাই এই ছবিটা বার্ড আই ভিউ অ্যাঙ্গেল থেকে তৈরি করা। দর্শক, বার্ড আই ভিউ অ্যাঙ্গেল কি আপনারা জানেন? এটা হচ্ছে একটা পাখি যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন সে যে আই অ্যাঙ্গেল থেকে পৃথিবীকে বা ভূখণ্ডকে দেখে সেটাকেই বলে বার্ড আই অ্যাঙ্গেল। সাধারণত হাই জাম্পে অর্থাৎ প্যারাশুটে করে মানুষ যখন জাম্প করে তখনও তারা এই অ্যাঙ্গেলেই পৃথিবীকে দেখে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, সবকিছু শোনার পর ইয়াং কিমকে ওই মেয়েটির কাপড় দেয় যা ডেড বডি মাটিতে পুঁতে রাখা হয়েছিল। কিম তার সাইকোমেট্রিক পাওয়ার ইউজ করে মেয়েটির মেমোরিতে যাওয়ার চেষ্টা করে। কিম মেয়েটিকে একটি খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায়। ওই খাঁচায় অনেকগুলো প্লাস্টিকের বল ছিল। ছোট মেয়েটি ভয়ে কাতর হয়েছিল আর সেটা দেখে মজা পাচ্ছিল মেয়েটির কিলার। কিলার মেয়েটিকে দেখে পাগলের মতো হাসছিল আর তার মোবাইল দিয়ে ভয়ে জড়সড় হয়ে থাকা বাচ্চা মেয়েটাকে ভিডিও করছিল। হোয়াট এ ম্যানিয়াক। সবকিছু জানার পর ইয়াং পুলিশ স্টেশনে যায়। কিমের দেয়া ইনফরমেশন গুলো কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে চিফ এবং জনকে জানায়। ইয়াং ওদেরকে বলে মৃত্যুর আগে মেয়েটিকে পলিকার্বনেট বলের সাথে রাখা হয়েছিল। ফরেন্সিক ল্যাবে টেস্ট করার পর ওই বলের কিছু অংশ মেয়েটির পোশাকে পাওয়া গেছে। আর এই পলিকার্বনেট বলের কারণেই মেয়েটির মৃত্যু হয়েছে, কারণ প্লাস্টিকে অ্যালার্জি ছিল মেয়েটির। এই কারণেই তার মা তাকে সবসময় প্লাস্টিক থেকে দূরে রাখত। তাই কিডন্যাপ হওয়ার আগে প্লাস্টিক বলের সংস্পর্শে আসার কোনো চান্স নেই। কিডন্যাপের পরই এসব ঘটেছে। ইয়াং ওদেরকে আরো জানায় এই ধরনের প্লাস্টিকের বল বাচ্চাদের ডে কেয়ার সেন্টারে থাকে খেলার জন্য। ইয়াং এর বলা ইনফরমেশন আর যুক্তি ওদের পছন্দ হয়। এরপর ওরা শহরের ডে কেয়ার সেন্টারের সন্ধানে বের হয়। ওরা এমন ডে কেয়ার সেন্টারের খোঁজ করে যেখানে এই ধরনের বল এবং বড় সাইজের ফ্রিজ আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও এইরকম কোনো ডে কেয়ার সেন্টার খুঁজে পাওয়া যায় না। এর মাঝে ওই মৃত মেয়েটির মা সন্তানের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এতে করে সিচুয়েশন আরো জটিল হয়। এর প্রভাব পুলিশের উপর পড়ে। পুলিশ সুপার এই কেসের ইনভেস্টিগেশন অফিসারদের আলটিমেটাম দেয়, তারা কিলারকে দ্রুত খুঁজে বের করতে না পারলে তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এরপরের সিনে আমরা একটা পশু চিকিৎসালয় দেখতে পাই। সেখানকার একজন ডক্টর অনেকগুলো কুকুরছানা খাঁচায় বন্দী করে রেখেছে। ডক্টর কুকুরছানাগুলোকে আদর করতে গেলে একটা কুকুর ডাক্তারের হাতে কামড় দেয়। এতে ডক্টর খুব রেগে যায়। সে কুকুরছানাটাকে ধরে ইঞ্জেকশন দেয়, সাথে সাথে কুকুরছানাটা মারা যায়। এরপর ডক্টর সেই কুকুরছানাটিকে একটি বড় ফ্রিজের ভেতর রেখে দেয়। ওই সময় আমরা ডক্টরের ঘাড়ে সেই ক্ষত চিহ্নটা দেখতে পাই। এটা থেকেই ক্লিয়ার হয় দিস ইজ দ্য কিডন্যাপার এন্ড সেই বাচ্চা মেয়েটিকে এই মেরে মাটিতে পুঁতে রেখেছিল। অন্যদিকে পুলিশ জেনে যায় ইয়াং ফরেন্সিক ল্যাব থেকে কোনো রিপোর্ট নেয়নি। ফরেন্সিক রিপোর্ট ছাড়া ইয়াং কিভাবে বুঝতে পারলো মেয়েটি মৃত্যুর আগে প্লাস্টিকের বলের সংস্পর্শে ছিল?
ব্যাপারটা নিয়ে সবাই অনেক কনফিউজড হয়ে যায়। এছাড়া সবার আগে ইয়াং ওই ওয়ার হাউসে গিয়েছিল এবং একজন সাসপেক্টকেও ধরার চেষ্টা করেছিল। তাই পুলিশ ইয়াং এর কাছে জানতে চায় সে এই সমস্ত লিড কোথা থেকে পাচ্ছে। ইয়াং পুলিশের সামনে কিমের নাম প্রকাশ করতে চাচ্ছিল না, কিন্তু চিফ তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। চিফ বলে তারা যদি এই কেস সলভ করতে না পারে তাহলে তাদের সবার চাকরি চলে যাবে। চিফের জোরাজুরিতে ইচ্ছে না থাকা সত্ত্বেও ইয়াং কিমের ব্যাপারে বলতে বাধ্য হয়। কিমের ব্যাপারে জানার সাথে সাথে পুলিশ কিমকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। এতে কিম প্রচন্ড ক্ষুব্ধ হয়, কারণ ইয়াং তাকে প্রমিস করেছিল সে কারো কাছে কিমের নাম প্রকাশ করবে না। প্রমিস করে সেটা ভঙ্গ করায় কিম অনেক কষ্ট পায় আর ইয়াং এর উপর অনেক অভিমান করে। এসব ঘটনার জন্য কিম আরো অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেশন থেকেই নিজেকে শাস্তি দেওয়ার জন্য কিম ইচ্ছে করেই একজন ভিকটিমের হেডফোন হাতে নেয়, কারণ সে যখন কোনো কিছু স্পর্শ করে সেটার অতীত দেখতে শুরু করে, তখন তার ব্রেনের উপর অনেক প্রেসার পড়ে। হেডফোন হাতে নেওয়ার পর অতিরিক্ত প্রেসারের কারণে কিমের প্যানিক অ্যাটাক হয়। এর কারণে কিমের প্রাণ পর্যন্ত যেতে পারে। তবুও কিম হেডফোন ছাড়ে না। ইয়াং বুঝতে পারে ডিপ্রেসড হয়ে কিম সুইসাইড করার চেষ্টা করছে। ইয়াং অনেক চেষ্টা করে কিমকে থামায় আর এসব করতে বাধা দেয়। এরপর পুলিশ এসে কিমকে জিজ্ঞাসাবাদ করলে কিম জেদ করে পুলিশকে বলে আমি সেই কিডন্যাপার যাকে পুলিশ এতদিন ধরে খুঁজছে, ওই মেয়েটিকেও আমি হত্যা করেছি। ইয়াং ভালোভাবেই জানতো কিম মিথ্যা বলছে, কিন্তু সে নিরুপায় ছিল। যেখানে কিম নিজের মুখে স্বীকার করছে সেই কিলার, সেখানে ইয়াং এর কিছুই করার নেই। পুলিশ মিডিয়ার সামনে ঘোষণা করে দেয় তারা কিলারকে ধরেছে এবং কেসটা সলভ করতে পেরেছে। এরপর পুলিশ একটি গাড়িতে করে কিমকে জেলে নিয়ে যাচ্ছিল। সে সময় রাস্তায় ইয়াং তার গাড়ি দিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। ইয়াং কিমকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যেতে চায়, কিন্তু কিম তার সাথে যেতে রাজি হয় না। কিম ইয়াং এর উপর প্রচন্ড অভিমান করেছিল, কারণ সে ইয়াংকে বিশ্বাস করেছিল, কিন্তু ইয়াং তার সাথে প্রতারণা করে। এই সমাজের উপর থেকেই কিমের বিশ্বাস উঠে গেছে। কিম মনে মনে ভাবে সে সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখে, সেটাই ভালো। এই দুনিয়া স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সবাই তাকে ব্যবহার করতে চায়। কিম একটা পিস্তল নিয়ে নিজের হাতে গুলি করে তার সব পাওয়ার নষ্ট করে দিতে চায়। ইয়াং কিমকে এমনটা করতে বাধা দেয়। ইয়াং চাচ্ছিল না কিম সেই অপরাধের জন্য শাস্তি পাক যেটা সে করেনি। ইয়াং কিমকে বলে আমরা দুজন মিলে আসল কিলারকে খুঁজে বের করব। এরপর ইয়াং আর ন্যান্সু কিমকে নিয়ে একটা বড় ওয়ার হাউসে যায়। সেখানে অনেকগুলো পুরনো ফ্রিজ ছিল। এটা ওই শহরের সব থেকে বড় সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের মার্কেট। ন্যান্সু বলে বড় বড় কমার্শিয়াল ফ্রিজের লাইফ টাইম অনেক কম হয়, তাই এসব ফ্রিজ দ্রুত বিক্রি করে দেয়া হয়। এখানে কিমের কাজ হলো বড় ফ্রিজগুলোকে স্পর্শ করে জানার চেষ্টা করা কোন ফ্রিজের সাথে কিলারের কানেকশন আছে। এরকম ফ্রিজ খুঁজে বের করে সেখান থেকেই কিলারের ব্যাপারে ইনফরমেশন বের করা যাবে। কিম এক এক করে সবগুলো ফ্রিজ স্পর্শ করে। এদের মধ্যে একটি ফ্রিজ স্পর্শ করার সাথে সাথে সেটার ভেতরে ছোট মেয়েটির ডেড বডি দেখতে পায়। ব্রেনে অতিরিক্ত প্রেসারের কারণে কিমের নাকমুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এরপরের দিনে আমরা কিলার অর্থাৎ ওই ডক্টরকে দেখতে পাই। কিলার রুমে দরজা খুলে খাঁচায় বন্দি করে রাখা মেয়েটার কাছে যায়। এটা সেই মেয়ে যাকে ইয়াং একটা বাঁশি দিয়েছিল। ডক্টর মেয়েটার শরীরের ক্ষত চেক করতে শুরু করে। ওই সময় সুযোগ বুঝে মেয়েটি ডক্টরকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে এসে রুমের দরজা লক করে দেয়। ডক্টরের ফ্ল্যাটটা বেশ বড় ছিল। মেয়েটি ফ্ল্যাটের মেন দরজা খুঁজে বের করে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা লক থাকায় অনেক চেষ্টা করেও সে খুলতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ডক্টর রুমের দরজা খুলে বাইরে বের হয়ে আসে। ডক্টর মেয়েটিকে বলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, কিন্তু এর বদলে তুমি আমাকে ঘৃণা করছো। আমি কাউকে ভালোবাসার পর সে যদি আমাকে ঘৃণা করে সেটা আমার মোটেও ভালো লাগে না। এরপর ডক্টর বলে যারা আমার সাথে এমন আচরণ করে আমি তাদেরকে বেঁচে থাকতে দেই না। অন্যদিকে ইয়াং ওয়ারহাউস থেকে সেই ফ্রিজের মালিকের অ্যাড্রেস জেনে নেয়। ওরা সেই বিল্ডিং এ যায়, কিন্তু কিলার কোন ফ্ল্যাটে থাকে সেটা ওদের জানা ছিল না। তাই ওরা এক এক করে সব ফ্ল্যাটে গিয়ে জানার চেষ্টা করে, কিন্তু এইভাবে তারা কিলারের ফ্ল্যাট খুঁজে পাচ্ছিল না। তখন কিমের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে লিফটের বাটনগুলো স্পর্শ করলে হয়তো সে কোনো ক্লু পাবে, তাই সে লিফটের ভেতরে যায়। ওই সময় সেই সাইকো কিলার ডক্টরও লিফটের ভেতরে ঢোকে। লিফটের ভেতর ডক্টর একা একা পাগলের মতো হাসতে শুরু করে। তার হাসি শুনে পাশে দাঁড়িয়ে থাকা কিমের মনে হয় সে এরকম হাসি কোথাও শুনেছে। এরপর কিমের মনে পড়ে মার্ডার হওয়া মেয়েটির কাপড় স্পর্শ করার পর কিম কিলারকে এইরকম ভাবে হাসতে দেখেছিল। ডাক্তার কিমকে জিজ্ঞেস করে সে কোন ফ্লোরে যাবে। কিম বলে সে 28 ফ্লোরে যাবে, কিন্তু ডক্টর কিমকে সন্দেহ করে, কারণ 28 ফ্লোরে একটাই ফ্ল্যাট আর সেটা ওই ডক্টরের। এদিকে ইয়াং ওদের আগেই ডক্টরের ফ্ল্যাটে পৌঁছে যায়। ইয়াং কিডন্যাপ হওয়া মেয়েটিকে খুঁজতে শুরু করে। এই সময় সে একটি রুমে খাঁচার ভেতর অনেকগুলো প্লাস্টিকের বল দেখতে পায়। ওই মুহূর্তে কিমের ফোন থেকে ইয়াং এর কাছে কল আসে, কিন্তু কলটা করেছিল ডক্টর। কল পেয়ে ইয়াং রুম থেকে বের হয়ে আসে। ওই মুহূর্তে হঠাৎ করেই ডক্টর ইয়াং এর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় ইয়াং ডক্টরকে পাল্টা আঘাত করে, কিন্তু পেট থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে ইয়াং ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ওই অবস্থাতেও ইয়াং মেয়েটির কথা জিজ্ঞেস করে ডক্টরকে। ডক্টর বলে সে মেয়েটিকে মেরে ফেলেছে। ডক্টর আরো বলে বাচ্চারা তার কাছে পোষা প্রাণীর মতোই, সে বাচ্চাদের অনেক ভালোবাসে।
তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে আদর করে, কিন্তু ওই বাচ্চারাই যখন তাকে ভুল বুঝে ঘৃণা করে তখন সে তাদেরকে হত্যা করে। এরপর ডক্টর ইয়াংকে মারতে যায়, সেই মুহূর্তে কিম সেখানে চলে আসে আর ডক্টরকে বাধা দেয়। তখন ডক্টর কিমের উপর অ্যাটাক করে। ডক্টর কিমকে মারতেই যাচ্ছিল, তখন কিম ডক্টরের হাত ধরে ফেলে। হাত ধরার সাথে সাথে সে ডক্টরের মেমোরিতে চলে যায়। কিম জানতে পারে এই সাইকো ডক্টর এইভাবে অসংখ্য বাচ্চাকে মেরেছে। এইসব দেখে কিম অনেক রেগে যায়। কিম জানালা থেকে ডক্টরকে ধাক্কা দেয়, কিন্তু সে ডক্টরকে নিচে পড়তে দেয় না। ডক্টরের হাত তার হাতে থাকায় সে ডক্টরের মেমোরি দেখতে পাচ্ছিল। এতে কিমের ব্রেইনে অনেক প্রেসার ক্রিয়েট হচ্ছিল। ইয়াং কিমকে ডক্টরের হাত ছেড়ে দিতে বলে, কিন্তু কিম হাত ছাড়ে না, কারণ সে জানতে চায় ডক্টর লাস্ট যে বাচ্চাটিকে কিডন্যাপ করেছে তাকে কোথায় রাখা হয়েছে। শেষ পর্যন্ত কিম ডক্টরের মেমোরির লাস্ট কিডন্যাপ হওয়া বাচ্চাকে দেখতে পায়। কিম জানতে পারে মেয়েটি এখনো বেঁচে আছে। ওই সময় জানালা ভেঙে যায়। ডক্টর এবং কিম দুজনই নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো ইয়াং এসে কিমকে ধরে ফেলে। কিম ডক্টরকেও টেনে উপরে তুলে নেয়। এরপর কিম ইয়াংকে বলে ডক্টর মেয়েটিকে ভেট ক্লিনিকের একটি ফ্রিজে রেখেছে, আর ক্লিনিকটা এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। ইয়াং এই ইনফরমেশন দ্রুত পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ এসে মেয়েটিকে ফ্রিজ থেকে উদ্ধার করে। এরপর ইয়াংকে হসপিটালে ভর্তি করানো হয়। সাইকো কিলারের কেস সলভ হয়ে যায়, কিন্তু ইয়াং এর মনে একটা কষ্ট থেকেই যায়। 1 মাস ধরে সে হসপিটালে, কিন্তু কেউ একবারও তার সাথে দেখা করতে আসেনি। তখন নার্স ইয়াংকে বলে তার ছোট ভাই কয়েকদিন আগে দেখা করতে এসেছিল। সে রাতে এসেছিল এবং সকাল পর্যন্ত সেখানেই ছিল। ইয়াং বুঝতে পারে নার্স কিমের কথা বলছে। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর ইয়াং কিমের বাসায় যায়। সেখানে গিয়ে জানতে পারে কিম বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। ইয়াং কিমকে ফোন করে, কিন্তু কিমের ফোন বন্ধ। এরপর ইয়াং আবার তার ডিউটিতে জয়েন করে। টহল দেওয়ার সময় সে রাস্তার দেওয়ালে দেওয়ালে কিমের করা গ্রাফিটি পেন্টিং দেখতে পায়। ওই পেন্টিং এই শহরে ঘটে যাওয়া ক্রাইমের ক্লু দেওয়া ছিল। এর মানে কিম লোকচক্ষুর আড়ালে থেকে গ্রাফিটির মাধ্যমে পুলিশকে হেল্প করছিল। মুভিটি এইখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত। আমি সাইফ ছিলাম সাথে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।